ভুতুড়ে হাসির অ্যাডভেঞ্চার। পিস্তুত ভাই ফুচুদার সবই ভালো, কেবল নেমন্তন্নের নাম শুনলেই তাঁর আর মাথাটা ঠিক থাকে না। দিব্যি আছেন ভদ্রলোক, খাচ্ছেন দাচ্ছেন বাঁশি বাজাচ্ছেন, কোনো ঝামেলা নেই। এমন সময় হঠাৎ শুনতে পেলেন রাঘব মুখুজ্জের বাপের শ্রাদ্ধে নেমন্তন্ন করে গেছে। সঙ্গে সঙ্গে ফুচুদার ভাবান্তর। দুদিন আগে থেকে খাওয়া দাওয়া কমিয়ে দিলেন, তারপর শুরু করে দিলেন ডন আর বৈঠকি। শরীর ভালো করা চাই, খিদেটাকে চাগিয়ে তোলা চাই। পরশৈপদী লুচি পান্তুয়া যত বেশি পেটস্থ করে আনা যায় ততই লাভ। বর্ণনাটা শুনে মনে হতে পারে লোকটি ইয়ার তাগড়া জোয়ান, বুকের ছাতি বুঝি 52 ইঞ্চি। কিন্তু ভুল, একদম ভুল। আমি শ্রীমান প্যালারাম বাড়ুজ্জে পালা জ্বরে ভুগি, বাসক পাতার রস আর চিরতা খেয়ে প্রাণটাকে ধরে রেখেছি। সুতরাং আমাকে যারা দেখনি তারাও নিশ্চয়ই বুঝতে পেরেছ আমার চেহারাটা কীরকম। কিন্তু বললে বিশ্বাস করবে না, সেই আমি স্বয়ং শ্রীমান প্যালারাম ল্যাঙে মেরে ফুচুদাকে চিৎপটাং করে দিতে পারি। অর্থাৎ ফুচুদা রোগা, একেবারে প্যাঁকাটির মতো, ঝাঁকড়া চুলওয়ালা, মাথাটি দেখতে একটা খেজুর গাছের আগার মতো, আর পিলেতে ঠাসা পেটটা দেখলে মনে হয় কোন দিন সেটা বেলুন হয়ে ভদ্রলোককে আকাশে উড়িয়ে নিয়ে যাবে। এই তো চেহারা, কিন্তু আহারের ক্ষমতাটি অসাধারণ। অত বড় পিলের সাম্রাজ্য পেটে নিয়ে লোকটা লুচি মন্ডাগুলো যে কোথায় রাখে এ একটা গুরুতর ভাবনার বিষয়। ক্লাসে অঙ্কের পরীক্ষায় আমি প্রায় গোল্লা খাই, তবু অনেক চিন্তা করে আমার মনে হয়েছে ফুচুদার পেটের পরিধি নির্ধারণ করার চাইতে স্কোয়ার রুটের অঙ্ক কষাও সোজা। এই ভদ্রলোকের পাল্লায় পড়ে একবার একটি নিমন্ত্রণ রক্ষা করেছিলাম। জীবনে অনেক দুঃখ ভুলেছি, এমনকি গত বছর খেলার মাঠে কাটা ঘুড়ির পিছনে ছুটবার সময় একটা নেড়ি কুকুর যে আমার বড় সাধের নতুন অ্যালবার্ট জুতো জোড়া আমসত্ত্ব ভেবে চিবিয়ে খেয়েছিল, তা পর্যন্ত ভুলে যেতে রাজি আছি। কিন্তু ফুচুদার সঙ্গে নেমন্তন্ন রক্ষা করতে গিয়ে যে সাংঘাতিক দাগা পেয়েছিলাম, মরে গেলেও সে আমি ভুলব না। থাকি মফস্বল শহর দিনাজপুরে, পড়ি জেলা স্কুলে। এমন সময় আমাদের দুই ভাইয়ের পৈতে হলো। আমি প্যালা আর মেজদা নেলা। কানে বেল কাঁটার ফুটো নিয়ে নাক টিপে প্রাণায়াম করি আর পঞ্জিকা খুলে খুলে খুঁজি কবে সায়ং সন্ধ্যা নাস্তি। তোমাদের ভেতর যাদের পৈতে হয়েছে তারা নিশ্চয় জানো যে এই সময় ব্রাহ্মণ বটুদের দামটা কীরকম বেড়ে যায়। পাড়ার বুড়িদের যত ফলদানের ব্রত সে তো আমাদের বাঁধা। দ্বাদশ ভোজন ব্রাহ্মণ ভোজনেও আমাদের ডাক পড়বেই। বেশ সুখেই ছিলাম, সন্দেহ কি। আমাদের এক আত্মীয় আছেন, নাম শ্যামানন্দ চৌধুরী, থাকেন দিনাজপুরের পরের স্টেশন বিরোলে। সেখানে যেন তার কি একটা ব্যবসা আছে। হঠাৎ শ্যামানন্দ বাবুর শখ হলো তিনি তার বাবার বাৎসরিক শ্রাদ্ধে জন কয়েক ব্রাহ্মণ ভোজন করাবেন। বিরল জায়গাটি ছোট, একটি বাজার, খান কয়েক দোকান, একটা থানা। অনেক কুড়িয়ে বাড়িয়ে 9 জনের বেশি ব্রাহ্মণের সন্ধান সেখানে পাওয়া গেল না। সুতরাং শ্যামানন্দ বাবু দিনাজপুরে এলেন বাকি 3 জন ব্রাহ্মণের খোঁজে। আর জোগাড় করলেন কাকে কাকে বলো তো? আমি প্যালা, মেজদা নেলা আর পিস্তুত ভাই ফুচুদাকে। সেদিন বিকেলেই দেখলাম উঠোনে দাঁড়িয়ে ফুচুদা প্রাণপণে মুগুর ভাঁজছেন। সে একখানা দেখবার মতো জিনিস। পাড়ার যত কাক সেদিন সে ব্যাপার দেখে কা কা করে মাইল 3 দূরে পালিয়ে গেল। বেগুন খেতে বাঁশের মাথায় কেলে হাঁড়ি দেখলেও তাদের এত ভয় করে না।
পরদিন সকাল থেকেই নামলো মুষলধারে বৃষ্টি। সারা বছরেও বোধহয় কোনোদিন এমন বেখাপ্পা বৃষ্টি নামেনি। আকাশে চৌবাচ্চাটা কি করে সেদিন ফুটো হয়ে গিয়েছিল কে জানে। হড় হড় করে জল যে পড়তে লাগলো তার আর বিরেম নেই। আর অবস্থা দেখে ফুচুদার চোখ দিয়ে অমনি করে বর্ষা নামার উপক্রম। আহা হা, বিরলের কই মাছ বিখ্যাত, তার তিনটেতে সের হয়। তাছাড়া আগের দিন বিকেলে শ্যামানন্দবাবু দিনাজপুর থেকে যে পরিমাণ বাজার করে নিয়ে গিয়েছেন, তাতে ওখানে যে দস্তুর মতো একটা রাজসূয় যজ্ঞের আয়োজন করেছেন তাতেও সন্দেহ নেই। কিন্তু যা বৃষ্টি, স্টেশনে যাওয়া তো দূরের কথা, বাড়ি থেকে বেরোনো অসম্ভব। শুধু ফুচুদা কেন, আমাদের মনটাও খারাপ হয়ে গেল। 10টার ট্রেনে আমাদের যাওয়ার কথা, 9টা বাজতে না বাজতেই ফুচুদা ছটফট করতে লাগলেন। ইচ্ছেটা ওই বৃষ্টির মধ্যেই বেরিয়ে পড়েন। আর থাকতে না পেরে ফুচুদার দরবার করতে গেলেন বাবার কাছে। মামা, ট্রেনের সময় হলো তো। বাবা ভয়ানক রাশভারী লোক। ছুটির দিন বসে বসে পড়েন মোটা সোটা ফিলোসফির বই, আর সে সময় কেউ বিরক্ত করলে ভয়ঙ্কর চটে যান। ফুচুদার কথা শুনে তিনি বই থেকে মুখ তুললেন, চশমাটা নামিয়ে আনলেন নাকের একেবারে ডগায়, শান্তভাবে প্রশ্ন করলেন, তাতে কি হয়েছে? হ্যাঁ, বিরলে তো যেতে হয়। বাবা বললেন, ব্রাহ্মণ ভোজনের ব্যাপার, না গেলে ভদ্রলোকের। মুখের কথাটা লুফে নিয়ে বাবা বললেন, ভদ্রলোকের স্বর্গত বাপের গলায় পিণ্ডি সেদবে না। এই তো, তা নাই সেদ। এই বাদলার দিনে একবেলা উপোস করে থাকলেও তার ক্ষতি হবে না। ভেবেছ এই বৃষ্টির ভেতর আমি তোমাদের বেরুতে দেব? তারপর ভিজে 3 জনের নিউমোনিয়া হলে ডাক্তারের কড়ি গুনবে কে? যাও, এখন ঘরে বসে লজিক পড়োগে, বিকেলে আমি পরীক্ষা নেব। হাঁড়ির মতো মুখ করে ফুচুদা পালিয়ে এলেন। ছোট বোন আনি অত্যন্ত ফাজিল, বললে, ফুচুদা, একটা কোলে ব্যাগ মেরে উঠোনে চিৎ করে রাখো, এক্ষুনি বৃষ্টি ধরে যাবে। ফুচুদা দাঁত খিচিয়ে বললেন, যা যা যা। কিন্তু কপাল ভালো, হঠাৎ ধাঁ করে বৃষ্টিটা থেমে গেল। আর কথাবার্তা নেই। ফুচুদা আমাদের দু ভাইকে বগল দাবা করে সোজা ছুট দিলেন স্টেশনের দিকে। 10টার ট্রেনটা আধ ঘন্টা আগে বেরিয়ে গেছে। আরও আধ ঘন্টা পরে 11টার গাড়ি পাওয়া গেল। আত্মপ্রসাদের হাসি হেসে ফুচুদা বললেন, দেখলি তো ট্রেনটা কিরকম পেয়ে গেলাম। আরে শাস্ত্রে কি বলেছে জানিস? ব্রাহ্মণ ভোজনের নিমন্ত্রণ যে অবহেলা করে তাকে 64,000 রৌরব আর কুম্ভীপাক নরকে বাস করতে হয়। আমরা জিজ্ঞেস করলাম, কোন শাস্ত্রে আছে ফুচুদা? ফুচুদা গম্ভীর হয়ে বললেন, পেটার্থ সংহিতায় লিখেছেন অগস্ত্য মুনি, দুনিয়ার সেরা পেটুক, এক চুমুকে সমুদ্রটাকে জলপান করে ফেলেছিলেন। ট্রেনটা সবে স্টেশন ছেড়ে বেরিয়েছে, এমন সময় আবার বৃষ্টি। ফুচুদা বললেন, তাও খায়েঙ্গে ইয়ে মরেঙ্গে, সাইক্লোন হলেও কেউ আজ আমাদের ঠেকাতে পারবে না। বিরলের কই, রাধিকাপুরের চমচম, একখানা মণিকাঞ্চন যোগ যা হবে। উস উস করে জিভ টেনে জল টেনে নিয়ে বাঁচ খাই গলায় মুচুদা বিকট রাগিনী ধরলেন, যদি কুমড়োর মতো চালে ধরে রত, পান্তুয়া শত শত, আরে ধানের মতন হত মিহিদানা, বুঝিয়া বুটের মতো, আহা আমি গোলা ভরে তুলে রাখতাম গো। 10-12 মিনিটের পর বিরল স্টেশন এসে যখন আমরা নামলাম, তখন প্রবল বৃষ্টিতে চারিদিকে কোনো কিছু আর দেখা যাচ্ছে না। মোটা মোটা ধারায় অবিশ্রান্ত জল পড়ছে।
মাঝে মাঝে দমকা হাওয়া আসছে, কই মাছের সঙ্গে চমচমের মতো মণিকাঞ্চন যোগ হয়েছে। জামা কাপড়ের আদিঞ্চিও আর শুকনো নেই। ঠান্ডা হাওয়ায় আর বৃষ্টির জলে আমরা হি হি করে কাঁপছি। ফুচুদা বুক ঠুকে বললেন, इसमें क्या है? ধৈর্য চাই, বুঝলি? ধৈর্য চাই। দেখ না, বিদ্যাসাগর মশাই। আরে নীতিমূলক গল্পটা শেষ হওয়ার আগেই ফুচুদার আর্তনাদ উঠল, আরে দমকা হাওয়ায় ফুচুদার ছাতাটা বেমালুম উল্টে গেছে। আরে মোলো, প্রাণপণে ছাতায় চাপ দিয়ে ঠিক করতে গিয়ে মট মট দুটো শিকের গয়া প্রাপ্তি। দেখ তোর যাত্রাটাই খারাপ। এতক্ষণে ফুচুদার স্বীকারোক্তি, কিন্তু দমবার লোক নন তিনি। বললেন, তা হোক, খাওয়াটা ভালোই হবে, কি বলিস? বিরলের কই আর রাধিকাপুরের চম। কিন্তু বাকি চমটা বলবার আগেই দম, একেবারে আলুর দম। ফুচুদা কাদায় ভূত হয়ে গাত্রোত্থান করতে না করতেই আবার অধঃপতন। এঁটেল মাটিতে আর পা দাঁড়ায় না। দৃশ্যটা উপভোগ করব কি? ততক্ষণে আমরা দু ভাই, আমি প্যালা আর মেজদা নেলা, দুজনেই আছাড় খেয়ে পড়েছি। 5 মিনিট ধস্তাধস্তির পর তিনজনে যখন উঠে দাঁড়াতে পারলাম, তখন কেউ কাউকে চেনা তো দূরের কথা, নিজেরাই নিজেদের চিনতে পারছি না। একটু আগেই প্যালারাম ছিলাম, তাতে সন্দেহ নেই, কিন্তু এখন আমি কে? আমার যে অবস্থা হয়েছে তাতে তো কিছু বুঝতে পারছি না। আমি এখন আমিও হতে পারি, মেজদা নেলাও হতে পারি, এমনকি ফুচুদা হওয়া আশ্চর্য নয় বোধহয়। নিজের নিজের সম্বন্ধে সজাগ হবার আগেই আবার পতন, আবার উত্থান, পুনরায় পতন। ও কখনো পরপর তিনজন, কখনো একসঙ্গে দুজন, কখনো বা তিনজনই একসঙ্গে পতন। অভ্যুদয়ের আর পতনের সে কি বিচিত্র লীলা! আঘাত খেতে খেতে এখন আর ব্যথা পাচ্ছি না। অবস্থা আছাড় খাওয়াটা যেন নেশার মতো হয়েছে আমাদের। কারো মুখে আর কোনো কথা নেই, পড়ছি, উঠছি, আবার পড়ছি, যেমন মানে ওই জীবনে আছাড় খাওয়াটাই আমাদের একমাত্র লক্ষ্য এবং উদ্দেশ্য এখন। খানিক পরে পায়ের নিচে আবার শক্ত জমি পাওয়া গেল, আর মুখ খুলল ফুচুদা। কার মুখ দেখে যে আজ বেরিয়েছিলাম রে! একেবারে ত্রিভুবন দেখিয়ে দিলে। আচ্ছা, এ শোধ তুলব। কই? কথাটা শেষ হলো না, সঙ্গে সঙ্গে যেন ভোজবাজি। ধপাস ঝুপ করে একটা শব্দ, আর ফুচুদা ভ্যানিশ। আমি প্যালা আর মেজদা নেলা, আমরা দু ভাই নিজেদের চোখে বিশ্বাস করতে পারলাম না। সত্যি ফুচুদা নেই, কোথাও নেই। রাস্তার পাশে একটা ছোট নালা দিয়ে বর্ষার জল যাচ্ছে, শুধু তার উপরে একটা ছাতার বাঁট দেখা যাচ্ছে, আর স্থলে জলে অন্তরিক্ষে কোথাও নেই। ফুচুদা একেবারে হাওয়া, ভুতুড়ে কাণ্ড নাকি! আমরা দু ভাই প্রাণপণে চেঁচিয়ে উঠলাম, ও ফুচুদা! নালার জলে বিরাট আলোড়ন। রে বাবা, কুমির উঠবে নাকি? না, ভয় নেই, কুমির নয়, ফুচুদা উঠে এলেন। বৃষ্টির জলে যেটুকু বাকি ছিল, নালার জল তা শেষ করে দিয়েছে। গা বোঝাই পাঁক, ঘাড়ে মাথায় একরাশ পচা পাতা, নাকে মুখে ব্যাঙাচির নৃত্য। ফুচুদা সে যে কি রূপ খুলেছে, মরি 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 মরি। ফুচুদা হাঁপাতে হাঁপাতে বললেন, একবারে জুতো গেল। ও অনেক অনেক ডুবে ডুবে খুঁজলাম। ব্যাটাকে কোথাও পাওয়া গেল না। না, কপালটাই খারাপ। তবু সব পথের শেষ আছে, আমাদেরও শেষ হলো। নেমন্তন্ন বাড়িতে যখন পৌঁছলাম, তখন আমাদের দেখে শ্যামানন্দবাবু আর্তনাদ করে উঠলেন, সর্বনাশ! এ কি হয়েছে? এসো এসো এসো, কাপড় জামা ছিঁড়ে ফেলো এক্ষুনি। তোমরা ভাবছো
এত দুঃখের পরে খাওয়াটা বোধহয় ভালোই জমলো। কিন্তু হায় রে, তাহলে কি আর এই গল্প লেখার দরকার ছিল? দুর্গা দুর্গতি দায়নি কি কুক্ষণেই যে ফুচুদার প্রার্থনায় কর্ণপাত করেছিলেন, এ যাত্রাও তিনি আমাদের ভুললেন না। কই মাছের গামলাটা সবে আমাদের বারান্দার দিকে আসছে, আর সেদিকে তাকিয়ে জল জল করে উঠছে ফুচুদার চোখ। এমন সময় আরে মার 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 মার, শ্যামানন্দ বাবু চেঁচিয়ে উঠেছেন, কিন্তু তার আগেই যা হবার তা হয়ে গিয়েছে। কোত্থেকে একটা ঘিয়ে ভাজা কুত্তা তড়াক করে লাফিয়ে উঠেছে বারান্দায়। নতুন ব্রাহ্মণ সবে পইতে হয়েছে। সঙ্গে সঙ্গে পাতা ছেড়ে আমরা উঠে পড়লাম। খাওয়ার পর্ব ওখানেই ইতি। কই মাছের গামলা আবার অন্যদিকে ফিরে গেল। শ্যামানন্দবাবু হায় হায় করতে লাগলেন, কিন্তু ফুচুদার বুকে যে আগুন জ্বলছে তাকে নেবাবে কে? গপ্পটা ভালো লাগলে লাইক করবেন, শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করবেন, কেমন?